কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রায় ১ মাস পরে আবার আমার আমিতে আপনাদেরকে স্বাগতম। বিগত মাসে আসলে আমি ব্যস্ত ছিলাম হাসপাতাল এবং বাসায় দৌড়াদৌড়ি করতে। পারিবারিক একজনের অসুস্থতার কারণে আমাকে লম্বা সময় হসপিটালে আসা যাওয়া করতে হয়েছে এবং সেইখানে বেশ কিছু অভিজ্ঞতাও হয়েছে আমার। হাসপাতালে লম্বা সময় দৌড়াদৌড়ি করলে আসলে নানা ধরনের মানুষ দেখা যায়। আমাদের চিকিৎসা ব্যবস্থা এমনিতেই ভালো না। তারপরেও যতটুকু পাওয়া যায় সেইটাও কিন্তু খুব খারাপও না কিন্তু। যারা লম্বা সময় হসপিটালে থাকেন তারা জানেন যে আমাদের দেশের জনসংখ্যা প্রচুর হওয়ার কারণে আমাদের যেই চিকিৎসকরা চিকিৎসা দেন আমাদেরকে তাদের সংখ্যা খুব কম হয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরিমাণও কম আমাদের এখানে। ফলে লম্বা সময় ওয়েটিং লাইনে থাকতে হয় এবং চেম্বারের সামনে থাকতে হয়। কোনো সার্জারি করতে গেলে সেখানে আপনাকে সিরিয়াল মেইনটেইন করতে একটা লম্বা সময় চলে যায়। ওই দিক দিয়ে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, এরকম অবস্থা। আর চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা তো আছেই। তো আমাদের দেশের জনগণ কিন্তু বেশিরভাগই এই কারণে পাশের দেশ ভারতে চলে যেত চিকিৎসার জন্য। এখনো যাচ্ছে, যদিও ভিসার রেশিও খুবই কম এখন, যেহেতু আমাদের দেশ একটা অস্থির অবস্থার মধ্যে আছে। তো সবাই আশা করছি ভালো আছেন। তো এই যে হসপিটালে আমি দৌড়াদৌড়ি করেছিলাম, সেখানে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। হসপিটালে আসা যাওয়ার সময় আমাকে মেট্রো রেল ব্যবহার করেছি আমি। মেট্রো রেলের নিয়মিত যাত্রী না যে আমাকে অফিস যাওয়া আসার জন্য প্রতিদিন মেট্রো রেল ব্যবহার করতে হয়। কিন্তু যেহেতু ১ মাস আমাকে হাসপাতালে নিয়মিত যাওয়া আসা করতে হয়েছে এবং মেট্রো রেল ওই লাইনের মধ্যেই পড়ে, তো আমি মেট্রো রেল দিয়ে যাতায়াত করতাম। মেট্রো রেলে চলাকালীন সময় আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। ভালো অভিজ্ঞতা তো অবশ্যই আছে যে আমি যানজট মুক্তভাবে খুব দ্রুত চলে যেতে পারতেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। বা ঢাকা শহরে আসলে ঢাকা শহর বলতে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে আমাদের প্রধান শহরগুলো প্রত্যেকটাতে আসলে মেট্রো রেলের দরকার আছে প্রয়োজন অনুযায়ী। ঢাকা শহর যেহেতু সবচেয়ে বেশি কনজেস্টেড এবং এইখানে যানজট খুবই দীর্ঘ হয় এবং লোকজনও প্রচুর মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অনেক রাত পর্যন্তই মুভ করে। তো এইখানে মেট্রো রেলের সংখ্যা আরো বাড়ানো দরকার, মানে লাইনের সংখ্যা আরো বাড়ানো দরকার। একটা মেট্রো রেল হওয়াতে যেটা হয়েছে যে এই রোডের যানজট কিছুটা কমেছে। স্পেশালি আমি যখন সকালবেলা যেতাম বা দুপুরবেলা আসতাম, সন্ধ্যাবেলা আবার যেতাম, তখন আমি দেখতাম যে মেট্রো রেল দিয়ে যারা যাতায়াত করতেছেন অনেক ক্লান্তির পরেও তাদের মুখে একটু হাসি থাকে যে না, আমি খুব দ্রুত চলে যেতে পারবো। তো মেট্রো রেলের ভাড়াও তুলনামূলকভাবে খুব কম, কারণ যানজটে যদি আপনি ৩ ঘন্টা সময় নষ্ট করে ফেলেন প্রতিদিন, তার থেকে আপনি ২০ টাকা বেশি ভাড়া দিয়ে মেট্রো রেলে চলে যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে অনেক সুবিধার। তো সেই দিক থেকে মেট্রো রেল আশীর্বাদ স্বরূপ বলা যায় বিগত সরকারের আমলের করা। তো মেট্রো রেলের রেগুলার যাত্রী যারা আছেন তাদেরকে দেখলেই কিন্তু চেনা যায়। রেগুলার যাত্রীরা মোটামুটি লাইন ধরে মেট্রো রেলে ওঠেন এবং একটু ধাক্কাধাক্কি হলেও চুপচাপ থাকেন, কারণ তারা জানেন যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়াটাই হচ্ছে গিয়ে মূল কারণ। কিন্তু আমি যেই জিনিসটা দেখলাম যখন ১ সপ্তাহ বা ১ মাস আমি রেগুলার যাতায়াত করছি, তখন আমি দেখলাম যে যারা প্রথমবার ওঠেন অথবা দেখা যায় যে ধৈর্য নাই আরকি, স্টুডেন্ট আছে, ইয়াং জেনারেশনের মধ্যে যে জিনিসটা বেশি দেখা যায় সেটা হচ্ছে যে এরা সহজে লাইন ধরতে চান না আরকি। মেট্রো রেলে ওঠার সময় লাইন ধরতে চান না, লাইন ভেঙে আগে আগে উঠে যেতে চান, যে আমি আগে উঠে যাই, তারপর কে উঠতে পারলো বা পারলো না সেটা দেখার বিষয় নয়। তো এই একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ এইটা একটা ছোট লাইন। প্রতি ৬ মিনিট পর পর যদি একটা ট্রেন আসে, তো আপনি এটা মিস করলেও পরেরটায় উঠতে পারবেন। কিন্তু এইটুকের জন্য আসলে লাইন ভেঙে ছোট একটা নিয়ম এটা পালন করতে যদি সমস্যা হয়, তাহলে দেখা যাবে যে বড় বড় জায়গায় গিয়ে আপনি নিয়ম কিভাবে পালন করবেন, ছোট্ট ছোট্ট নিয়ম আপনি পালন করতে পারছেন না। তো আর একটা খুব খারাপ জিনিস যেটা আসলে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে মানে মেট্রো রেলে নারীদের ওঠা নিয়ে, নারীদের জন্য একটা বগি নির্দিষ্ট থাকে, একটা কামরা, ওইখানে ওনারা ওঠেন প্রথম দিকের যে কামরাটা, একদম প্রথম দিকে সেইটা। তো ওইখানে মোটামুটি নারীরা যায়। ওইটা হচ্ছে রিজার্ভ কামরা, যে শুধুমাত্র মেয়েরা ওইখানে যেতে পারবে। আর বাকি যেইগুলো থাকে বগিগুলো, সব ওগুলোতে কিন্তু কোনো রিজার্ভ করা নাই। ভিতরে সিট রিজার্ভ করা আছে, যে অসুস্থ, বৃদ্ধ, বয়স্ক যারা আছেন, প্রবীণ ব্যক্তিরা বসতে পারবেন, সিট রিজার্ভ করা। ওইটা বাদে বাকি কামরায় কিন্তু সবাই উঠতে পারবেন। কমন রুলস হচ্ছে এইটা, যে বাকি কামরায় সবাই উঠতে পারবেন, ছেলে মেয়ে সবাই উঠতে পারবেন ওইখানে। তো বাংলাদেশিরা মূলত এমনিতেই কিন্তু নারী বিদ্বেষী। নারী বিদ্বেষ ওনাদের কেন হয় আমি জানি না, যদিও বাংলাদেশিরা দেখা যায় যে মাকে খুব শ্রদ্ধা করে। আমাদের একটা ফ্যামিলি বন্ডিং তো আছে না, তারা মাকে শ্রদ্ধা করে, ফ্যামিলির নারীদেরও শ্রদ্ধা করে, তার বোনকে ভালোবাসে, বউকে তো ভালোবাসেই অবশ্যই। তো ওদের জন্য কিন্তু খুব করে তারা। কিন্তু যখন আমি বাইরে যাই, আমি ইন জেনারেল কথা বলছি, কেউ আবার এটাকে স্পেশালাইজড করে নিয়েন না যে না এইটাই নির্দিষ্ট, এইটাই ঠিক। আমি যেটা দেখেছি আর কি, যেটা বুঝি আমি সেটা, যে বললাম যে ওরা তাদের মা বোনকে খুব সম্মান করে, কিন্তু এরা প্রচন্ড নারী বিদ্বেষী আমি যেটা দেখলাম মেট্রো রেলে উঠতে গেলে।
তো এইরকম ঘটনা আমি একটা দেখি নাই, 4-5টা দেখেছি যেহেতু মেট্রো রেল রেগুলার যাতায়াত করতে। সেটা হচ্ছে যে মেয়েরা যখন নর্মাল কামরায় উঠতে যায় এরা তাদেরকে প্রচুর ধাক্কা দেয়, এবং এই ধাক্কাটা বৃদ্ধ যে পুরো বা মধ্যবয়স্ক লোকজন আছে তার থেকে বেশি ধাক্কা দেয় হচ্ছে যে ইয়াং জেনারেশনের যেই লোকজন আছে এরা এরা মেয়েদেরকে ধাক্কা দেয়, মানে অযথা ধাক্কা দেয় যে জিনিসটা, সেটা আমি দেখেছি। জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এবং মেয়েটা যদি প্রতিবাদ করে, আমি 2-3টা ক্ষেত্রে আমি দেখেছি মেয়েরা প্রতিবাদ করেছিলেন। তো ওই প্রতিবাদ করার পর ওদের উত্তরগুলো কিন্তু কখনো এইরকম হয় না যে সরি ধাক্কা লেগে গিয়েছে বা ভুল হয়ে গিয়েছে, সরি মাফ করে দেন, এই কথাটা কিন্তু ওরা বলে না। যে কথাটা বলেছে সেটা আমার কাছে খুবই খুবই প্রচন্ড খারাপ লেগেছে। সেটা ওরা বলেছে যে মেয়েদের কামরা বাদে এখানে উঠেছেন কেন, আপনার দরকার হইলে আপনি আলাদা একটা উবার নিয়ে চলে যান বা নিজে একটা ট্রেন বানায় নিয়ে আসেন। মানে এই ধরনের অভদ্র কথাবার্তা বলে এরা খুব বেশি। তো আমি খুবই মানে অবাক হলাম যে আশেপাশের লোকজনও সহজে প্রতিবাদ করতে চায় না। এবং ইয়াং জেনারেশনের মধ্যে মানে যাদেরকে জেনজি বলবো কি বা বলবো না সেটা আমি আসলে ঠিক জানি না, কারণ ওরা তো অ্যাকচুয়ালি আমার থেকে হয়তো 10-12 বছরের ছোট হবে এই কাজগুলো যাদেরকে আমি করতে দেখেছি। তো এরা আসলে মানে সমাজের বোঝা, মূল কথা হচ্ছে এরা সমাজের বোঝা, এবং এরা কটূক্তি করে, নারীদের নিয়ে কটূক্তি করে। মানে মূল ঘটনাটা হচ্ছে ধাক্কা দিয়েছি তো কি হয়েছে, আপনি এখানে উঠেছেন কেন, আপনি মেয়েদের কামরায় যান। তো মেয়েদের কামরা তো মাত্র একটা, শুধু সামনের বগিটা, এরপর বাকি অংশ তো কারোর জন্য নির্দিষ্ট করে দেয় নাই। তো মূলত নারীদের প্রতি যদি এরকম বিদ্বেষ দেখান তাহলে কেমন হবে? এবং এই বিদ্বেষটা কি বর্তমান যেই সরকার পতনের পর শুরু হয়েছে নাকি আরো আগে থেকে আমি ঠিক জানি না, তবে এই জিনিসগুলো আমি রাস্তাঘাটে খুব বেশি দেখি, এবং এই ঘটনাগুলো অকারেন্সগুলো কিন্তু আপনি নিউজে দেখবেন খুব এসেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়েকে উত্ত্যক্ত করার পরে তাকে পুলিশ ধরে নিয়ে গেল, একদল আবার তাকে গিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে আসলো গিয়ে। তো নারী বিদ্বেষী লোকজন আমাদের এখানে কেন আছে আমি ঠিক জানি না, স্পেশালি নারীদের টার্গেট করে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এবং মেট্রো রেলে এই সেম ঘটনাগুলো আমি দেখেছি। তো আপনারা যারা মেট্রো রেলে নিয়মিত যাত্রী আছেন, ভ্রমণ করেন, তারা দয়া করে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে নারীদের নির্ধারিত বগিতে শুধু নারীরা উঠবে, আর বাকি যেই বগিগুলো আছে সেগুলোতে সবাই উঠতে পারবে। দয়া করে একটু কমন সেন্স অ্যাপ্লাই করুন এবং ধাক্কাধাক্কি কম করুন। ধাক্কাধাক্কি কম করলে ভালো, আর নারীদের প্রতি কটূক্তি করবেন না। কারণ আমার জানা মতে মানে আমি বাংলাদেশি নারীদের যতটা দেখেছি বা মেয়েদের যতটা দেখেছি, তারা ইচ্ছা করে কারোর সাথে ধাক্কাধাক্কি তো করে না, ধাক্কাধাক্কির মধ্যে যায়ও না, এবং ধাক্কা খেলেও অনেক সময় চুপ করে থাকে, একদম বাধ্য হলে গিয়ে তখন প্রতিবাদ করার চেষ্টা করে। তো এই জিনিসটা খুব খারাপ, আমার কাছে খুবই খারাপ লেগেছে। তো যারা মেট্রো রেলে রেগুলার যান তারা দয়া করে একটু প্রতিবাদ করবেন, দেখবেন যে মেয়েদের সাথে যেন কেউ খুব বেশি ধাক্কাধাক্কি না করে। হাসপাতালের কথায় একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের ধারণা, যারা একটু কম শিক্ষিত আর কি, তাদের ধারণা যে স্পেশালিস্ট ডাক্তাররা অনেক বেশি চার্জ নেবেন, এবং তাদের ওইখানে ওয়েটিং লাইনও লম্বা হবে খুব বেশি। আদতে ওয়েটিং লাইন লম্বা হয় কারণ সবাই স্পেশালিস্ট দেখাতে চায়, বা রোগ খুব গাঢ় না হলে তো আমরা ওইদিকে যাই না, খুব বড় রোগ না হলে তো স্পেশালিস্ট দেখাতেও হয় না। তো ওনারা যদি কোনো ঔষধ না দেন কিংবা ভিজিট কম না নেন তাতেও আমি সমস্যা দেখেছি। তো আমি কিডনি ফাউন্ডেশনে রিসেন্ট গিয়েছিলাম, তো ওইখানে একজন খুব স্পেশালিস্ট ডাক্তার, উনি মাত্র 100 টাকায় রোগী দেখেন। তো যেই ভদ্রমহিলা ওইখানে টিকিট দিচ্ছিলেন, তো যখন একটা রোগী আসলো, রোগীর অ্যাটেন্ডেন্ট আসলো, উনি যখন টিকিট কাটতে গেল তখন বললো যে মাত্র 100 টাকা দেন। তো যে রোগীর অ্যাটেন্ডেন্ট ছিল তার কিন্তু এই জিনিসটা পছন্দ হয়নি, বললেন 100 টাকা দিয়ে কি ডাক্তার দেখবে। তো ভদ্রমহিলা খুব মনক্ষুণ্ণ হলেন, মনক্ষুণ্ণ হয়ে তার দিকে তাকিয়ে বললেন যে একবার দেখাই দেখেন 100 টাকা দিয়ে উনি কি দেখেন। তো আমি যতদূর জানি এই ডাক্তার কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট ডক্টর ইন বাংলাদেশ, এবং উনি 100 টাকায় যে রোগী দেখছেন এইটা হচ্ছে ওনার মহানুভবতা। উনি চাইলে আরো অনেক বেশি বিল করতে পারতেন, কিন্তু উনি সেটা না করে রোগীদের সাহায্য করার জন্য 100 টাকায় রোগী দেখছেন। তো আপনারা যারা যাচ্ছেন ডাক্তার দেখাতে, ডাক্তার অনেক সময় দেখা যায় যে ঔষধ দিতে চায় না, বিশেষ করে ছোট ছোট বাচ্চা হলে অনেক স্পেশালিস্ট ডাক্তার আছে ঔষধ দিতে চান না, যে ঠিক আছে মায়ের দুধ খাচ্ছে, বাচ্চা তো ঠিকই আছে, ঔষধ দেওয়ার কি দরকার হচ্ছে, আপনি বাচ্চা একটু কাঁদছে বা বমি করছে, নর্মাল একটা জিনিস, এটাতে কিছু হবে না। কিন্তু মানে রোগীর আত্মীয় স্বজন বা যারা অভিভাবক আছেন এরা খুশি হন, এরা চান যে কিছু ঔষধ লিখে দেখ। এমনিতেই কিন্তু আমাদের দেশে ডাক্তারদের প্রচুর বদনাম, যে ডাক্তাররা কসাই শ্রেণীর, ডাক্তাররা দুর্ব্যবহার করেন। হ্যাঁ, ডাক্তাররা দুর্ব্যবহার করেন সেটা আমি দেখেছি, কিন্তু আমি যে সকল ডাক্তারদের সাথে ডিল করেছি বা আমার বন্ধু বান্ধব যারা আছে আমি যাদেরকে দেখেছি, এনারা কিন্তু সবাই মোটামুটি ভাবে মিষ্টভাষী এবং রোগীদের সময় নিয়ে দেখেন। চিন্তা করেন যে আপনি একটা ডাক্তারের চেম্বারে যখন যাচ্ছেন, আপনি একলা যাচ্ছেন আপনার সমস্যা নিয়ে, আপনি একা যাচ্ছেন আপনার সমস্যা নিয়ে, আপনি ওনার কাছ থেকে 5 মিনিটস বা 10 মিনিটস, হাইয়েস্ট 30 মিনিটস হয়তো সময় পাবেন। কিন্তু এই একজন ডাক্তারই হয়তো 100 জন রোগী দেখছে। তো 100 জন রোগী দেখতে তার কিন্তু সবার সাথে হাসি মুখে কথা বলতে 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 কিন্তু এক সময় আর হয় না যে হাসি মুখে কথা বলাটা।
তো আপনি তার কাছ থেকে কি এক্সপেক্ট করেন না করেন সেটার বদলে আপনি তার সাথে গিয়ে হাসি মুখে কথা বলুন, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি দরকার। এবং ডাক্তার আপনার সাথে সবসময় হাসি মুখে কথা বলবে এইটা আশা করাটাও আসলে খুব একটা ভালো দেখায় না, কারণ ওনারাও টায়ার্ড হয়ে যান একসময় 100 জন দেখতে দেখতে। তো বাংলাদেশে কিন্তু আমি এমনও ডাক্তার চিনি হচ্ছে যারা সম্পূর্ণ বিনা খরচায় সার্জারি করেন, ঔষধের কমিশন নেন না, টেস্টের রেজাল্ট কমিয়ে যে প্রাইস আছে সেটা কমিয়ে দেন, নিজেদের কমিশন বাদ দিয়ে দেন। তো এই ধরনের ডাক্তার এবং হসপিটালও কিন্তু আমি দেখেছি। তো সমস্যা হচ্ছে যে আমাদের জনসংখ্যা প্রচুর হওয়ার কারণে এবং ধরেন ঢাকা মেডিকেলের কথাই বলি আমি, সেখানে আমাদের এত এত লোকজন যায় যে আপনার একটা সিটের জন্য যুদ্ধ করতে হয়। আগে তো মন্ত্রীকেও ফোন দিতে হতো যে আপনি ঢাকা মেডিকেলে একটা কেবিন বুক করবেন এই জন্য। তারপর লাশ বের করতে গেলে ঢাকা মেডিকেলে সেখানে দেখবেন যে স্ট্রেচারের জন্য আপনাকে দালালকে টাকা দিতে হবে, অ্যাম্বুলেন্সের জন্য দালালকে টাকা দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আছে। এটা অব্যবস্থাপনা যতটা না, তার থেকে বেশি হচ্ছে যে আমাদের বাঙালিদের মানসিকতা। আমাদের মানসিকতা আসলে দুর্নীতি এমনভাবে গেঁথে গিয়েছে যে আমরা আসলে চাই না যে ভালো কিছু হোক, আমরা সবকিছুতেই একটা ব্যবসা খুঁজি। বাঙালি ব্যবসায়ী জাতি এটা বললেও আসলে ভুল হয়। বেনিয়া জাতি তো ছিলাম না আমরা, আসলে আমরা তো চাষা ভুষা ছিলাম, চাষবাস করে খেতাম এক সময়। তো এখন আমরা যেটা করছি যে যে যেখানে যার ক্ষমতা যতটুকু আমরা ঠিক ততটুকু দুর্নীতি করতেছি। আরো বেশি ক্ষমতা পেলে আমরা আরো বেশি দুর্নীতি করতাম। তো ক্ষমতা হচ্ছে আসলে একটা দায়িত্বের মতো। আপনি ক্ষমতা পাওয়ার পরে যদি সেইটার অপব্যবহার করেন, তাহলে এই যে অপব্যবহার করেছেন এটার দায়ভার আপনাকে কবর পর্যন্ত আপনাকে দৌড়াবে আপনার পিছনে। তো যারা ক্ষমতায় বসছেন বা সামনে ক্ষমতা পাবেন আশা করছেন, এই ক্ষমতার শো অফটা খুব কম করার চেষ্টা করবেন। আমি জানি যে আমার এই কথায় আপনারা কেউই ভালো হয়ে যাবেন না, তারপরও আমি বলি। তো যখনই আমি ইয়াং জেনারেশন দেখি, বর্তমানের ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে আমি দেখি এরা খুব উদ্ধতভাবে চলাফেরা করেন এবং উদ্ধতভাবে কথাবার্তা বলেন। আপনাদের যে বয়োজ্যেষ্ঠ লোকজন আছে আপনারা মনে করেন যে আপনারাই সবচেয়ে বেটার বোঝেন বা ওনাদের যে অভিজ্ঞতা আছে সেটা কোনো কাজের না। এই জিনিসটা আসলে খুব খারাপ। এটা আপনাদের জন্য কোনো ভালো জিনিস বয়ে নিয়ে আসবে না। যে কোনো জিনিসের জন্য, যে কোনো কাজ করার জন্য, সুচিন্তিত মতামত দেওয়ার জন্য, একটা প্রজেক্টে আপনি অভিভাবকত্ব করার জন্য বা ম্যানেজ করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা আপনার খুব অল্প বয়সে আপনার হয় না। আপনার এই জিনিসটা শিখতে হবে। তো আপনার যে শিক্ষক আছেন বা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন, ফ্যামিলির যেই প্রধান আছেন, আপনি তার কথা না শুনে আপনি যদি মনে করেন যে না আপনি যা বলছেন সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার জিনিস, তাহলে আসলে আপনি কিছু শিখতে পারবেন না কখনো। আপনার উচিত, আপনারা যারা মানে বয়সে কম আছেন, যারা ধরেন এখন ইউনিভার্সিটিতে পড়ছেন বা মাত্র পাশ করে বের হয়েছেন, তো আপনাদের উচিত হচ্ছে কি আপনাদের অভিজ্ঞ যারা আছে, মাথার উপরে যারা আছে তাদের কথাবার্তা শোনা। আপনি তার কথায় অনুযায়ী কাজ করবেন কি করবেন না সেটা পরের বিষয়, কিন্তু আগে জিনিসটা হচ্ছে শোনা। কিন্তু যদি আপনি শুনতেই না চান, সে হয়তো ভদ্রতার সুযোগ আপনাকে একটা কথা বললো যে এই জিনিসটা এভাবে করা যায়, আপনি তার কথা আমলেই নিলেন না এবং খুব উদ্ধত একটা আচরণ করলেন, এই জিনিসটা আপনার লাইফে, সামনের লাইফে খুবই খারাপ একটা পরিস্থিতি নিয়ে আসবে। আপনি জেনে রাখেন এটা খুব খারাপ একটা পরিস্থিতি নিয়ে আসবে। তো তাদের জন্য আমার সমবেদনা রইল। দয়া করে ভালো হয়ে যান, এটা বলতে পারি। জানি তারাও ভালো হবেন না, তবুও বলি ভালো হয়ে যান। আমাদের শিক্ষা ব্যবস্থার কোথাও একটা গলদ ছিল, যেই কারণে আমরা ভব্যতা শেখানোর আগে আপনাদেরকে জ্ঞানের পাঠ দিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আসলে স্কুলে আমরা সভ্যতা বা ভব্যতার জ্ঞানগুলো আমরা খুব কম শেখাই। তো এই জিনিসে মনে পড়লো যে স্কুলের বাচ্চাদের যেই শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে তো এমনিতে প্রচুর গলদ আছে। শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে আসলে নানা ধরনের পদ্ধতি বারবার ইমপ্লিমেন্ট করার, এক্সপেরিমেন্ট বাচ্চাদের উপর করা হয় এবং দেখা যায় যে শেষ পর্যন্ত এরা কিছুই শেখে না। আমি ইউরোপিয়ান একটু, চাইনিজ একটু, ইন্ডিয়ান একটু, ব্রিটেনের একটু, এই ধরনের জিনিসপত্র এনে টুকরো টুকরো শিক্ষা ব্যবস্থা মিলিয়ে আমি তাদের একটা জগা খিচুড়ি দিতে চাচ্ছি। আমাদের সুচিন্তিত কোনো গাইডলাইন নাই এবং দেখা যাচ্ছে যে ধর্মীয় লোকজনও আবার চাচ্ছে যে স্কুলের শিক্ষা ব্যবস্থা কি থাকবে না থাকবে এইগুলোর জন্য। তো রিসেন্টলি প্রথম আলোর একটা নিউজে আমি দেখলাম যে একদল লোক চাচ্ছে হচ্ছে স্কুলে যেন সঙ্গীত শিক্ষক নিয়োগ দেয়া না হয়। তো একটু দেখি আমরা কমেন্টস গুলা কিরকম। কোনো অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না, ইসলামী আন্দোলন। এটা প্রথম আলোর নিউজ, রাজনীতি বিভাগে আছে 19 সেপ্টেম্বর 2025-এর। যদিও পত্রিকা পড়ি না, তবু এইরকম নিউজগুলো আসলে আসলে খুব মজা লাগে দেখতে। সেটা হচ্ছে গিয়ে দেশের জনগণ কি চিন্তা ভাবনা করছে সেটা ভাবা যায়, আর কিছুটা বোঝাও যায় সোশ্যাল মিডিয়ায় আসলে যে তারা মতগুলো কিভাবে দিচ্ছে। কারণ পত্রিকায় পড়লে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে পত্রিকার নিচে কমেন্টস থাকে না, তো লোকজন আসলে কি ভাবছে সেটা বোঝাও যায় না।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসলে দেখা যায় যে একটা নিউজের বিপরীতে পাবলিক রিয়াকশন কি হচ্ছে সেগুলো দেখা যায়। তো আমি কিছু কমেন্টস পড়ি, কারণ কমেন্টস গুলোই হচ্ছে গিয়ে খুব মজার। সেটা হচ্ছে যে প্রথম কমেন্টসটা, যেই কমেন্টসটা সবচেয়ে বেশি লাইক পেয়েছে, রিয়াকশন সবচেয়ে বেশি, সেটা হচ্ছে শায়াম সারাতের। সেটা উনি লিখেছেন যে সঙ্গীত হচ্ছে উন্নত চিন্তার প্রতিফলন, সঙ্গীতে আছে সৌন্দর্য, শান্তি আর আত্মার ছোঁয়া, কিন্তু সবকিছুর মাঝেই কেন ধর্মকে টেনে আনতে হবে? ধর্ম ব্যক্তিগত বিশ্বাস আর সঙ্গীত হলো অনুভূতির প্রকাশ। সঙ্গীতের সাথে ধর্মের কোনো সরাসরি সম্পর্ক নেই। যে যেমন ভাবে বুঝতে চায় সে তেমন ভাবেই দেখে। সঙ্গীত বোঝার জন্য দরকার সংবেদনশীল মন আর মুক্ত দৃষ্টি, ধর্মীয় ব্যাখ্যা নয়। আপনার কমেন্টটা সুন্দর হয়েছে, আমার ভালো লেগেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে সঙ্গীতের সাথে ধর্মের আসলে একটা যোগসূত্র আছে। ইতিহাস ঘাটলেই সেটা বোঝা যায়। বিভিন্ন ধর্মে সঙ্গীতকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। তো আমি ওইদিকে যাব না, কিন্তু আপনার মূল যে কথা আপনি বলতে চেয়েছেন সেই কথাটার সাথে আমি সরাসরি একমত পোষণ করছি। তো ওনার কমেন্টের রিপ্লাই আবার কিছু কমেন্ট আছে, যেমন ভাত খাইতে ভাত পাই না, মাডা দিয়া গোসল করতে চাই, শিক্ষিত হারামজাদা। মানে লোকজনের গালিগালাজ আছেই। আপনি কোনো একটা কিছু বললে সেটার বিপরীতে যদি আপনি রিয়াকশন দেন সোশ্যাল মিডিয়ায়, তো যারা পারবে না যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে, তারা গালিগালাজ করবে। তো এটা অবাক করার কিছু বিষয় না, যে কারণে আমি সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ সময় দেখা গেছে কমেন্ট করি না। আমি বাকি কমেন্ট কয়েকটা বলি। যে চুলকানিমূলক কর্মকাণ্ড না করলে এদের পেটের ভাত হজম হয় না, রাতারাতি বদলে দেওয়া সম্ভব হলে দেশটা বদলে দেন। এমডি রিদওয়ান, উনি এটা ওনার আক্ষেপ থেকে বলেছেন আসলে। তারপর বলেছেন ভাই ফতোয়া কই পাইলেন, শেখ মোহাম্মদ আলামিন বলেছেন, দামি কথা বলেছেন ভাই। আচ্ছা যাই হোক, লোকজন গালিগালাজ আছে। আমি পারভেজ হোসেনের একটা কমেন্টস পড়ি, সেটা উনি লিখেছেন যে নামে মুসলিম, কাজে কর্মে চিন্তা ইসলামের ছিটে ফুটাও নাই, সঙ্গীত অশ্লীলতা ছাড়া কি দিয়েছে সমাজকে, আর সব সঙ্গীত মানুষের চিন্তার প্রতিফলন ঘটায় না। আচ্ছা, ওনার বানান হচ্ছে ঘটায় না হবে। বেশিরভাগ ক্যাটাগরির সঙ্গীত মানুষকে নেশাখুর, মেধাশূন্য, বন্ড হতে সহায়তা করে। ওকে, উনি অনেক বানান ভুল করে লিখেছেন। এই জিনিসটা অবশ্য আমি দেখেছি যে যারা একটু ধার্মিক হয় বা ধর্ম শো অফ করতে চায় এসে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এদের একটা কমন ক্যাটাগরি হচ্ছে এদের যে সকল কমেন্টস করে সেখানে প্রচুর বানান ভুল হয়। যেহেতু আমি মনে করি যে ওনাদের বাংলা শিক্ষার যেই পাঠ ছিল ছোটবেলায়, সেটা আসলে ঠিক মতো সম্পূর্ণ হয়নি এবং খুবই খারাপ অবস্থা ওনাদের। তো ওনাদের কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে ভুলভাল বানানে ওনারা গালিগালাজ করবে, ওনারা কমেন্টস দেবে। তারপর এফ সাইদ মাফি লিখেছিলেন যে ধর্মই একমাত্র জীবন ব্যবস্থা, ইসলাম ধর্মের সঙ্গীত হারাম, নিজে যতটুকু শুনে সেটার তো পাপ আছেই, তাই বলে আনুষ্ঠানিকভাবে পাপ শেখানো লাগবে? আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে হাত দিবেন না। এই দেশে কোনো মৌলবাদের কথায় চলবে না, এটা খাজা ইউনুস আলীর লেখা পড়ছি। এই দেশে কোনো মৌলবাদের কথায় চলবে না। প্রাইমারি স্কুলে ধর্ম বিষয়ক শিক্ষক থাকবে, নাচের শিক্ষক থাকবে, গানের শিক্ষক থাকবে, শরীর চর্চার শিক্ষকও থাকবে। ঠিক আছে, আপনার কথার সাথে আমি একমত। সবকিছুই শেখাতে হবে। স্কুল আসলে সেকুলার একটা শিক্ষা ব্যবস্থা, কোনো বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা নয় যে সেখানে শুধু ধর্মীয় জিনিসপত্র শেখানো হবে। সেটার জন্য আলাদা পোর্শন আছে আমাদের। কি নিয়োগ দেয়া যাবে আর কি যাবে না তা কোনো দলের চাওয়ার উপর নির্ভর করে না, জনগণের চাওয়ার উপর নির্ভর করে। ওকে, আপনিও ভালো কথা বলেছেন। আসলে কোনো রাজনৈতিক দল ঠিক করে দিতে পারবে না যে স্কুলে কি হবে, সেটা আসলে তাহলে ফ্যাসিজমই হয়ে গেল। রাজদীপ রয় লিখেছিলেন এই তো বাংলাদেশ আফগানিস্তান হওয়ার পথে, আলহামদুলিল্লাহ। না ভাই, আপনি ভুল কথা বলেছেন। বাংলাদেশ আফগানিস্তান হবে না। এখনো এইখানে দেশে মুক্তমনা কিছু লোকজন আছেন যারা অন্তত মারামারি কাটাকাটি চান না। এবং সজীব কুমার কীর্তনিয়া, উনি লিখেছেন একই ধর্মের কত বিচিত্র রূপ, কেউ কাওয়ালি সঙ্গীতের মাধ্যমে আল্লাহর গুণ গায়, আবার কারো কাছে সেটাই হারাম। জি এম আবু রাহান বলেছেন এই পাগলগুলোর উৎপাতে দেশে আর থাকা হবে না, কখনো ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান বানিয়ে ছাড়বে। ওকে, সবারই একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে যে দেশ আফগানিস্তান হয়ে যাবে, ইন্ডিয়া দেশ দখল করে নেবে। এরকম কিছুই হবে না, চিন্তা ভাবনা করেন না আপনারা। তবে ঝগড়াঝাটি হবে, দলীয়করণ হবে, ঝগড়াঝাটি হবে। রুস্তম আলী সাহেব লিখেছেন মানসিক রোগী সব। উনি হয়তো এনাদেরকে বুঝিয়েছেন যারা হচ্ছে গিয়ে এই সঙ্গীতের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। আচ্ছা, যারা বিরোধিতা করছেন তাদের কি হৃদয় ইসলাম জাগ্রত হয় না? আচ্ছা ঠিক আছে, ওনার কোনো প্রোফাইল পিকচারও নাই। তো সাদ্দাম হোসেন লিখেছেন বাংলা বইটা পড়তে বাংলার শিক্ষক লাগে, গণিত বইটা পড়তে গণিতের শিক্ষক লাগে, ইংরেজি বইটা পড়তে ইংরেজি শিক্ষক লাগে, তবে খুব আশ্চর্যজনকভাবে ইসলাম শিক্ষা বইটা পড়াতে ইসলামের কোনো শিক্ষক লাগে না। কখনো বাংলার শিক্ষক, কখনো গণিতের, কখনো বা ইংরেজি শিক্ষক সেটা পড়িয়ে ফেলেন। মাঝে মাঝে হিন্দু শিক্ষক ও ইসলাম শিক্ষার ক্লাস নিয়ে ফেলেন। কিন্তু
আমি আসলে এটা দেখি নাই আমাদের স্কুলগুলোতে আসলে হিন্দু ধর্মের কোনো শিক্ষক ইসলাম শিক্ষার ক্লাস নিচ্ছেন সেটা দেখি নাই। আমাদের হুজুর স্যার আলাদা ছিলেন, উনি ইসলাম শিক্ষার ক্লাস নিতেন, হয়তো উনি অন্য ক্লাসও নিতেন মাঝে মধ্যে, আর আমাদের পণ্ডিত স্যার ছিলেন উনি হিন্দু ধর্মের ক্লাস নিতেন, তো আলাদা ছিলেন। মোর্শেদ রানা বলেছেন তাদের মানে কওমির কথা, তাদের সিলেবাসে সরকার হাত দিতে পারবে না, কিন্তু সরকারি স্কুলে কি পড়ানো হবে সেটা তারা ঠিক করে দেবে, একেই বলে হ্যাডম। ইয়েস ভাই, এই কথাটা খুবই যুক্তিযুক্ত। আসলে ঘটনা হচ্ছে যে কওমি বা মাদ্রাসা ঘরানার যে সিলেবাস আছে সেখানে কিন্তু নর্মাল যেই স্কুলের সিলেবাস যারা ক্রিয়েট করেন ওনারা কিন্তু হাত দেন না ওইখানে, ওনারা ওনাদের মতো পড়ান। কিন্তু স্কুলে কি পড়ানো হবে না হবে সেটা নিয়ে কিন্তু এই হুজুর জনগোষ্ঠীর কিন্তু প্রচুর একটা চুলকানি আছে, ওনারা ঠিক করে দিতে চান, ডিকটেট করতে চান যে এইখানে কি পড়ানো হবে কি পড়ানো হবে না, কোন সিলেবাস রাখা হবে। এখন ঘটনা হচ্ছে যে ওইটাও দোষের কিছু ছিল না যদি তারা আসলে বুঝতেন যে বিজ্ঞান, ম্যাথ, ধর্ম, ইংলিশ, সমাজ বিজ্ঞান বা যে জিনিসগুলো পড়ানো হয় আর কি সাধারণত স্কুলে, সেই জিনিসগুলো কিভাবে কাজ করে বা কোন বাচ্চাদের কতগুলো দেওয়া হয়, যদি এক্সপার্ট হন ওই বিষয়ে তাহলে মতামত দিতে কোনো সমস্যা নাই ওনাদের। কিন্তু দাবি তোলাটা খুব খারাপ জিনিস, কারণ আমরা এই দেশে আসলে এখন দাবির কোনো অভাব নাই। তারপর শাহিদ খান লিখেছেন শুরু হয়ে গেছে শরিয়া, না ভাই এটা শরিয়া আইন ওনারা পারবেন না হয়তো বাংলাদেশে করতে, ওনারা চান, এটা ওনাদের দাবি। এই পাবলিকের প্রচুর গালিগালাজ আছে, কিছু যৌক্তিক কমেন্ট আছে, কিন্তু কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আপনি যৌক্তিক কমেন্ট দিতে গেলেই গালি খাবেন। এখানে বেশিরভাগ লোকজন যুক্তি দিয়ে বা যুক্তি তর্ক দিয়ে আলোচনা করতে আসে না, গায়ের জোর দেখাতে আসে। যেহেতু একজন আরেকজনের ফেস দেখতেছি না আমরা, মারামারির কোনো সম্ভাবনা নাই, হাতাহাতির সম্ভাবনা নাই, কে কত পাওয়ারফুল সেটাও আমরা জানি না, তো একটা মত দিতে সমস্যা কি? সেই কারণে সবাই একটা মত দিয়ে দেয়। তো কমেন্টস গুলো খুব ইন্টারেস্টিং, আমি কমেন্টস দেখলে বুঝতে পারি কিছুটা আশা জায়গা নিয়ে কমেন্টস আছে না, লোকজন বলছে যে ঠিক আছে আপনারা যে কথাটা বলছেন এটা ভুল, আপনারা যে দাবিটা করছেন এটা ভুল। আরেকটা বিষয় নিয়ে আমার খুবই মানে এই জিনিসটা যেহেতু একটু টাচি বিষয় সেটা নিয়ে কথা বলা দরকার মনে করতেছি, কারণ যেহেতু এখন সবাই বিভিন্ন ধরনের দাবি দাওয়া দেয়, তো এখানে একটু মতামত দেয়া দরকার। সেটা হচ্ছে যে স্কুল শিক্ষা ব্যবস্থা আসলে কি রকম হওয়া দরকার। স্কুল শিক্ষা ব্যবস্থা আসলে একটা সেকুলার শিক্ষা ব্যবস্থা, এখানে সব ধর্মের, সব বর্ণের, সব ধরনের পড়াশোনা করানো হবে, আধুনিক এবং ইতিহাস, বিজ্ঞান, ধর্ম সবকিছু এখানে পড়ানো হবে। এই আইডিয়া থেকে কিন্তু স্কুল শিক্ষা ব্যবস্থার গোড়াপত্তন করা হয়েছে। এমন না যে স্কুল হচ্ছে একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনি শুধু এখানে ধর্মে যা যা বলা আছে সে অনুযায়ী আপনি এখানে পড়াবেন। আমরা স্কুল শিক্ষা ব্যবস্থাকে সেকুলার বলি এই কারণে যে আমরা চাই যে পাশ্চাত্য হোক, বাইরের হোক, দেশের হোক, যেখানকার হোক, আমি সবচেয়ে সেরাটা এনে স্কুলের শিক্ষার্থীদেরকে আমি পড়াবো, তাদের বইগুলো আমি সেরকম ভাবে বানাবো। এবং ওইখানে যদি আপনি ডিকটেক্ট করতে চান যে না এই জিনিসটা এখানে পড়াতে হবে, এইটা পড়ানো যাবে না, এইটা করা যাবে না, এই বই থাকবে, তাহলে সেটা তো আসলে ফ্যাসিজমের মতোই হয়ে গেল। যে আপনি চান আপনার কি অনুযায়ী কোন জিনিসটা দরকার, তার বদলে আপনার মন কি চায় বা আপনার ধর্ম কি চায় সে অনুযায়ী স্কুলে পড়াইতে হবে, এই আইডিয়াটাই টোটালি একটা রং আইডিয়া। এই কাজটা আপনারা দয়া করে কখনো করবেন না, এই জিনিসটা আপনাদের মানা উচিত না কখনো। যারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেন তারা দয়া করে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কারণ বিশেষায়িত শিক্ষার জন্য কিন্তু আমাদের মাদ্রাসা আছে, যদি আপনার মনে হয় ধর্মীয় শিক্ষা দরকার সেখানে মাদ্রাসা আছে। আপনার স্পেশালি কুরআনে হাফেজ বানানো দরকার, তো সেই জন্য তো আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নর্মাল মাদ্রাসা বা হুজুরের মক্তব এই জিনিসগুলো তো আছে আমাদের সেগুলা। এখন আমি যদি বলি না শুধু ধর্মীয় শিক্ষা দিতে হবে স্কুলে, তাহলে তো আসলে এটা কোনো কাজের কথা হলো না। সেক্ষেত্রে স্কুলগুলোকে সব মাদ্রাসা বানায় ফেলতে হবে, ঘোষণা করে দিয়ে ফেলতে হবে। যেমন মাদ্রাসার মধ্যে বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যারা আছে বা কওমিতে যারা আছেন ওনাদের ওইখানে পাঠ্যপুস্তকে কি থাকবে না থাকবে এটা কিন্তু ডিকটেক্ট করা হয় না, অন্তত জেনারেল লাইনে যে যারা আছেন ওরা কিন্তু ডিকটেক্ট করে না। কিন্তু ওনাদের একটা পোর্শন এসে লাইক ইসলামী আন্দোলন যেটা বললেন, আমি তো পলিটিক্সের সাথে ইনভলভ না, এটা হয়তো ওনারা দাবি জানিয়েছেন যে এইখানে ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে এইখানে কি কি থাকবে বা থাকবে না, কোন ক্লাসটা নেওয়া যাবে, কোন শিক্ষক নিয়ে দেওয়া যাবে, এইটার জন্য ওনারা দাবি জানাচ্ছেন। তো দাবি আপনি জানাতেই পারেন, দাবি জানায় যদি আপনি রাস্তাঘাট বন্ধ করেন আবার সবার মতো, তাহলে সেইটা তো আসলে খুব খারাপ একটা বিষয় হইলো। আমাদের এখানে রাস্তাঘাট বন্ধ করে সবসময় আন্দোলন করা হয়, তো এই জিনিসটা আমার কাছে সবসময় খুবই খারাপ লাগে। কিন্তু তারপরেও কি করা, বাঙালি যেটা মনে করে যে রাস্তায় না নামলে কোনো আন্দোলন হয় না। তো ফেরত আসি হচ্ছে স্কুল শিক্ষা ব্যবস্থার কিছু বিষয় নিয়ে। আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের পট পরিবর্তনের পর, সরকার পরিবর্তনের পর যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে ইসলামিক দলগুলোর একটা উত্থান হয়েছে। ওনারা প্রচুর দাবি দেওয়া জানাচ্ছে এখন যে এইটা এইটা এটা এরকম ভাবে হইতে হবে, শরিয়া আইন হইতে হবে বা এরকম হতে হবে। তো দাবি জানানো, আগেই বলেছি আমি দাবি জানানো খারাপ কিছু না, কিন্তু
আমি যে জিনিসটা মনে করি আর কি, আমার মতে সেটা হচ্ছে যে ধর্মীয় যেই শিক্ষা ব্যবস্থাটা আছে আমাদের এখানে, যে ধর্মীয় যে বইগুলা পড়ানো হয় স্কুলগুলোতে, পাঠ্যপুস্তক যেটা দেওয়া হয়েছে, আমার কাছে যদি বলা হইতো যে আমার কাছে জানতে চাওয়া যে একটু স্কুলে ধর্ম শিক্ষা বই থাকা উচিত কিনা, আমি বলতাম যে না, ধর্ম শিক্ষাটাই স্কুল আসলে থাকা উচিত না। স্কুল যেহেতু একটা সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেখানে কোনো ধর্ম, আমি খালি ইসলাম ধর্ম নিয়ে বলছি না, আমি বলছি যে কোনো ধর্মের বই স্কুলে পড়ানো উচিত না। কারণ এই জিনিসটা একটা বিভাজন ক্রিয়েট করে দেয়। আমরা চাচ্ছি যে লোকজন বিভাজিত না হোক, বাচ্চারা বিভাজিত না হোক। চিন্তা করুন, যদি একটা ক্লাসে ধরেন ইসলাম শিক্ষার ক্লাস হচ্ছে এবং ওই ক্লাসে 4 জন হিন্দু এবং 2 জন খ্রিস্টান ছেলে আছে বা বৌদ্ধ আছে, যে তারা আছে, তো ওরা যদি ওই ক্লাসে থাকা অবস্থায় ইসলাম শিক্ষা পড়ানো হয়, তো যখন এই জিনিসটা পড়ানো হচ্ছে তাহলে ওদের মনোভাবটা কিরকম হয়? খুব বেশি ভালো হওয়ার কথা না। প্লাস যে জিনিসটা হচ্ছে, সেম জিনিসটা যদি হয় যে খ্রিস্টান ধর্মের যে বই আছে, খ্রিস্ট ধর্মের বই আছে, সেটা পড়ানো হচ্ছে এবং বাকি বাচ্চারা ওখানে মুসলমান, সেই জিনিসটা ওদের জন্য কি ভালো হয় কিনা সেটা হয় না। তো যেই কারণে আমার যদি বলা হইতো সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলতাম যে ধর্ম শিক্ষা বইটাই স্কুলের পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দেন। কারণ ধর্ম শেখার জন্য আলাদা জায়গা আছে, এটা বাচ্চারা ফ্যামিলি থেকে শিখবে, বা নিজের যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে বাইরে বই পড়ে শিখতে পারবে। মূলত আমাদের স্কুলগুলোতে কিন্তু বাচ্চাদেরকে নামাজ বা এই জিনিসপত্রগুলো কিন্তু শেখানো হয় না। আমরা ধর্মের একটা পার্ট দেই এবং এটা খুবই অকিঞ্চিত করার কি যেটা বলে, খুবই ছোট একটা পার্ট এবং বিস্তারিত এখানে ব্যাখ্যা থাকে না। তারপর যদি যদি আমার মনে হয় যে না ঠিক আছে, ধর্ম শিক্ষা নামে একটা জিনিস রাখা দরকার, কারণ এইটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিবেট আছে। পৃথিবীর অনেক জায়গায় আসলে স্কুলে বাচ্চাদেরকে ধর্মশিক্ষার বই নাই, ওইখানে কোনো রিলিজিয়ান নামে আলাদা কোনো সাবজেক্টও নাই, ওদেরকে দেয়া হয় না। কিন্তু এটা নিয়ে একটা ডিবেট আছে যে কিছু লোকজন মনে করে যে হ্যাঁ ঠিক আছে, স্কুলে ধর্মশিক্ষা বই থাকা দরকার, কারণ ধর্ম মানুষকে নৈতিকতা, সহমর্মিতা এবং তার যে রুট আছে, ঐতিহ্য আছে, এই জিনিসপত্রগুলো শেখায়, সে কোত্থেকে আসছে, কিভাবে বিলং করে, এই জিনিসগুলো শেখায়। আবার আরেক দল লোক মনে করে যে নৈতিকতা বা সহমর্মিতা এগুলো শেখার জন্য আসলে ধর্মের তো কোনো প্রয়োজন নাই, কারণ একটা সময় ছিল যখন মানুষের জন্য ধর্ম তার পুরো লাইফ জুড়ে ছিল। কিন্তু বর্তমানের যেই গণতান্ত্রিক ব্যবস্থা বা সমাজতান্ত্রিক ব্যবস্থা আমরা যাই বলি না কেন, যখন রাষ্ট্রগুলো ফর্ম হয়েছে, রাষ্ট্রের আইন কাঠামো সবগুলো উন্নত হয়েছে, তখন কিন্তু ধর্ম গৌণ হয়ে গিয়েছে বেশিরভাগ জায়গায়। ইউরোপের দিকে আপনি তাকিয়ে দেখেন, ধর্ম গৌণ হয়ে গিয়েছে। তো স্কুলে যখন আমি বাচ্চাদেরকে এই জিনিসটা শিখাবো, ওদেরকে আমি যখন একটা ধর্মীয় বই পড়াচ্ছি, তখন কিন্তু প্রত্যেক ধর্মে আলাদা আলাদা নবী, আলাদা আলাদা রাসূল থাকেন এবং আলাদা আলাদা বই আছে তাদের। ওই ধর্মগুলোতে কিন্তু বলা হয় যে ওরাই সেরা, বাকিরা হচ্ছে খারাপ। ধর্মের যে জিনিসটা হয় মূলত যে আমারটাই সত্য ধর্ম, বাকিটা হচ্ছে গিয়ে ভুল ধর্ম। তো পৃথিবীর প্রত্যেকটা ধর্মই তো আসলে সত্যি হতে পারে না। হয় যে কোনো একটা ধর্ম সত্যি, বাকিগুলা সব মিথ্যা, অথবা প্রত্যেকটাই মিথ্যা। লজিক্যালি এরকম হয়। তো যেটা শেখানো দরকার বাচ্চাদেরকে সেটা হচ্ছে যুক্তি শেখানো দরকার বাচ্চাদেরকে, আমরা যুক্তি শেখাতে পারি। আর যদি যদি আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, স্কুলে আমি ধর্মীয় বই রাখবো, তো সেক্ষেত্রে আমি ধর্মীয় বইগুলোকে আলাদা করব না। আমার যে প্রধান 4টা ধর্ম আছে ওয়ার্ল্ড ওয়াইড এখন চলে, ধরেন ইসলাম, খ্রিস্টান, হিন্দু এবং বুদ্ধিজম, তো আমি এই 4টা ধর্মকেই একটা বইয়ের মধ্যে নিয়ে এসে একটা জেনারেল বই ক্রিয়েট করব, যেন প্রত্যেকটা বাচ্চা স্কুলের, বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের বাচ্চা এই 4টা ধর্ম নিয়েই পড়বে। ওদের জেনারেল বই থাকবে এইটা, যেটা হচ্ছে ধর্মীয় শিক্ষার বই, এবং এখানে 4টা ধর্মের বর্ণনা দেওয়া আছে। এই 4টা ধর্ম নিয়ে তোমরা পড়বা, 4টা ধর্মের প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে। কাজে এই হিন্দু ছেলেটাও জানবে ইসলাম ধর্ম কি করে, আবার মুসলমান ছেলেটাও যাবে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম কি করে, প্রত্যেকে সবকিছু জানবে। এর ফলে কি হবে যে আরেকটা ধর্ম নিয়ে তার যে ভুল ধারণাগুলো আছে সেগুলো কিছুটা হলেও ভেঙে যাবে, এবং ওই যে ঝগড়াঝাটি হওয়া এবং ভেদাভেদ সৃষ্টি করা, এই জিনিসগুলা তাদের মাঝখানে আর হবে না। তো ছোট থেকে যদি এই সহমর্মিতা আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যে ঠিক আছে, ধর্ম বইগুলো আলাদা আলাদা না করে আমরা করলাম কি একটা ধর্ম বই ক্রিয়েট করলাম, সেটার মধ্যে প্রধান 4টা ধর্ম থাকলো, বাকি ধর্মগুলো যদি, কারণ পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেকগুলো ঈশ্বর আছেন, তো আমরা এই 4টা ধর্মই বাচ্চাদেরকে পড়াবো। বাচ্চারা দেখি যে বাচ্চারা কি করে, এবং এইটাতে যদি পরীক্ষা না হয় তাও আরো ভালো। এটা যদি আমি সাধারণ শিক্ষার জন্য রাখি যে না, এইটা আমার সিলেবাসে থাকবে, বাট এইটা আমি পড়াচ্ছি না, তো সেই জিনিসটা আরো ভালো। তো আমি জানি যে এই জিনিসটা একদিনে হবে না, এটা হওয়ার না, কারণ আমরা আসলে যতটা না সৎ বা ধার্মিক, তার থেকে বেশি আমরা শো অফ করতে পছন্দ করি। যেমন সোশ্যাল মিডিয়ায় গেলেই সবাই শো অফ করে যে আমি খুবই ধার্মিক, এবং প্রচন্ডভাবে গালাগালি এবং অন্য ধর্মের লোকজনের সাথে মারামারি, হাতাহাতি হয়ে যায় এরকম। তো
ধর্ম যে সকল দেশের শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি হয়ে যায়, সে সকল দেশগুলো কোনোটাই শান্তিতে নাই এবং শান্তিতে কখনো থাকতে পারবে না। কারণ কোনো ধর্ম যখন আপনাকে শেখায় যে আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সেরা জাতি এবং বাকিরা সবাই খারাপ, বাকিরা কিছুই করে না, বাকিরা সবাই যাবে হচ্ছে নরকে, আপনি যাবেন শুধুমাত্র স্বর্গে, তো তখনই কিন্তু একটা বিভাজন ক্রিয়েট হয়ে যায়। আপনি এসে বলেন যে আপনাকে আহ আমার মতো করে চলতে হবে, মানে আমি যে ধর্ম পালন করি আপনাকে ওই ধর্ম মতো চলতে হবে, না চললে হচ্ছে গিয়ে আপনাকে বেত্রাঘাত করা হবে, মারা হবে, আপনাকে সরাই দেওয়া হবে। এ ধরনের নানা জিনিসপত্র আছে। তো আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না, কারণ ধর্ম জিনিসটা সবার কাছে খুবই সংবেদনশীল হয়ে গেছে। তবে আমি যেটা চাই সেটা হচ্ছে যে সহমর্মী হন আর কি। ধর্মীয় লোকজন যদি সবচেয়ে মারামারি করে, সবচেয়ে বেশি মারামারি করে, কাটাকাটি করে, ঘৃণা ছড়ায়, তাহলে ধর্ম আসলে কি শিক্ষা দিচ্ছে আপনাকে? সহমর্মিতা তো শিক্ষা দিচ্ছে না আপনাকে, সহনশীলতা শিক্ষা দিচ্ছে না। অথচ ধার্মিক যদি ব্যক্তি হন তাহলে তো আপনার আসলে ন্যায়পরায়ণ হওয়ার দরকার ছিল, অনেক বেশি সহমর্মী হওয়া দরকার ছিল, বিপদ আপদে সবাইকে সাহায্য করার দরকার ছিল। কিন্তু আপনি যদি ধর্ম দিয়ে বিভাজন করা শুরু করেন, মারামারি কাটাকাটি করা শুরু করেন, তাহলে তো আপনার ধর্ম আসলে আপনাকে কিছু শেখাতে পারে নাই। তো আমাদের দেশে যে জিনিসটা হচ্ছে, সবাই বলে যে বাংলাদেশ হচ্ছে গিয়ে একটা ধার্মিক দেশ, মুসলিম দেশ, এইরকম। এর মধ্যে প্রচন্ড দুর্নীতি হয়, ঘুষ হয়, সবকিছু হয়। যেমন প্রকাশ্যে আমাদের দেশে ঘুষ নেওয়া বা দুর্নীতি করা, রাস্তায় উল্টা দিক থেকে আসা, ময়লা ফেলা, থুতু ফেলা, মারামারি করা, এইসব কিছু কিন্তু প্রকাশ্যে হয় আমাদের এখানে। কিন্তু কেউ একজন ভালোবেসে কাউকে একটা চুমু দিয়ে দেখ প্রকাশ্যে, দেখবেন সেটা খুবই নিন্দনীয় একটা কাজ আমাদের দেশে। ভালোবাসার প্রকাশটা হচ্ছে গিয়ে খুব খারাপ আমাদের যে কালচার সেট অনুযায়ী। কিন্তু মারামারি, কাটাকাটি, দুর্নীতি, রাহাজানি, আমরা যা কিছু করি না কেন এগুলো কিন্তু আমরা প্রকাশ্যে করি। তো এত এত ধার্মিকের দেশে এত এত বিশৃঙ্খলা কেন হয়? কেউ কেন ঐক্যমত্যে পৌঁছাতে পারে না? কেন আমাদের সরকারগুলা সব স্বৈরাচার হয়ে যায়? যেই উপরের পদে যায় সেই চুরিদারি করা শুরু করে, কেন করে এইগুলো আমাদের? তো আমাদের এই এত এত দিনের ধর্ম কি আমাদেরকে কিছুই শেখাতে পারে নাই? আসলে তো পারে নাই। আমি প্রশ্নটা রেখে গেলাম, আপনি চিন্তা ভাবনা করেন, আমাকে উত্তর দিয়েন যে আপনার কি মনে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আশা করি।